আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকে গুরুত্বপূর্ণ সংবাদ। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলেছেন আমানুল্লাহ আমান। সৎ নেতৃত্ব এলে 5 বছরেই দেশ বদলে যাবে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দিবা আর নগরবাসী আঙ্গুল চুষবে, প্রশ্ন ইশরাকের। ডক্টর ইউনূসের সঙ্গে যে কারণে দেখা করতে চান টিউলিপ সিদ্দিক, শুনুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ভোট নেই এমন কিছু রাজনৈতিক দল এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে মেতে উঠেছে, কিন্তু তারা যাই করুক জনগণের হৃদয় থেকে বিএনপিকে মুছে ফেলতে পারবে না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এদিকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা একটা ভালো নির্বাচন আশা করছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সৎ নেতৃত্ব এলে 5 বছরে দেশ বদলে যাবে ইনশাআল্লাহ। কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন না। দুপুর 12টায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী প্রতিনিধির সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, শহীদদের রক্তের সঙ্গে কেউ বেইমানি করবেন না। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। শহীদদের রক্তে মর্যাদা রাখতে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অবশ্যই হতে হবে। নির্বাচনে বাইরের দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জনগণের কাম্য নয়। আমরাও অন্য দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই। তিনি আরো বলেন, আমরা একটা প্রতিহিংসা মুক্ত সমাজ দেখতে চাই। আমি উপজেলার সন্তান, আমার বিরুদ্ধেও যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন আমার সে বয়সও ছিল না। আমি সে অর্থে কোনো সংগঠনের সঙ্গে মোটেই যুক্ত ছিলাম না। জামাত ইসলামীর আমির হয় ওরা আমাকে যুদ্ধ অপরাধী বানানোর চেষ্টা করেছিল। একবার দুবার নয়, অনেকবার বৃথার চেষ্টা করেছে, কিন্তু কুলাউড়ার একটি মানুষও তাদের কথায় সায় দেয়নি। আমি এই ঋণ আজীবন শোধ করতে পারবো না। আমি কুলাউড়াবাসীর কাছে চিরকৃতজ্ঞ। কারা আমাকে যুদ্ধ অপরাধী বানাতে চেয়েছিল সব জানি, কিন্তু প্রতিশোধ নেব না। প্রতিহিংসার প্রতিশোধ যদি নিতেই থাকি তাহলে সমাজ একটা অসুরের সমাজে পরিণত হবে। এটা মানবিক সমাজ আর বানাতে পারবো না। তবে যারা অপরাধ করেছে তাদের ন্যায় বিচার হতেই হবে, এ দাবি আমাদের বলিষ্ঠ। এখানে কোনো ছাড় দেব না। আমির জামাত আরও বলেন, দুর্নীতি আর সিন্ডিকেট চিহ্নিত করে যদি সঠিক জায়গায় আঘাত দেওয়া যায় তাহলে সব সিন্ডিকেট তছনছ হয়ে যাবে। দেশে বিদ্যমান সম্পত্তি বাংলাদেশকে বদলানোর জন্য যথেষ্ট। আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে। আকাশ অপসংস্কৃতির কারণে আমাদের পরিবারের কাঠামো প্রায় এলোমেলো হয়ে গেছে। দেশের শিক্ষা কারিকুলাম ও মডিউল যদি নৈতিকতার ভিত্তিতে তৈরি হয় তাহলে শিক্ষা পূর্ণতা পাবে। ভিক্ষুক থেকে শুরু করে সর্বোচ্চ ধনী ব্যক্তি পর্যন্ত সবাই ট্যাক্স দেয়। সে ট্যাক্সের টাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা উন্নয়নমূলক কাজে সরকার ব্যয় করে। তাদের দান অনুদানে উচ্চশিক্ষিত হয়ে আজ আমরা যারা এই জায়গায় এসেছি, আমরা সবাই জাতির কাছে দায়বদ্ধ। সরকারি প্রতিষ্ঠানে প্রতিটি ইট বালি পাথরের সঙ্গে এদেশের 18 কোটি মানুষের ঘাম জড়িত। এটা যদি শিক্ষিতদের মগজে প্রতিষ্ঠা করা যেত তাহলে ঘুষ নেওয়ার সময় তাদের হাত পা থরথর করে কাঁপত। এই নৈতিক দায়বদ্ধতা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় যুক্ত করতে পারি তাহলে আমাদের শিক্ষিত সমাজ জাতি সম্পদে পরিণত হবে। এদিকে ঢাকার একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতির সেট আপ দিলে নগরবাসী আঙ্গুল চুষবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের, তিনি প্রশ্ন রেখে বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দিবা আর নগরবাসী আঙ্গুল চুষবে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রশ্ন করেন ইশরাক হোসেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী ও ভোটারদের এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধনী না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে 2 ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে। এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে। তিনি আরো বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে সেট আপ দিবা জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নাই দেখে ঢাকার একখান সিট ধইরা হাসিনার মতো ভোট ডাকাতে সেট আপ দিবা, তাই করণে লইকা নির্বাচন পিছাইয়া দিবা, টেন্ডার বদলি সহ হাসিনা লুটপাটের সঙ্গে পাল্লা দিবা আর নগরবাসী আঙ্গুল চুষবে না। আর নগরবাসীকে আঙ্গুল চুষবে না, চুষবে না। ইশরাক হোসেন আরও বলেন, ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না। তিনি বলেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, এটাই তাদের সমস্যা। এর সঙ্গে আরও অনেক কিছুর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর 5ই আগস্ট বিএনপি মহাসমাবেশ করে জানিয়েছিল যে 3 মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। অতীতে এটা হতে দেখেছি আমরা। তিনি আরও বলেন, আমি অপ্রিয় কিছু কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
কোনো ব্যক্তির ওপর আমি আঙ্গুল তুলব না, একটি গোষ্ঠী এই বিষয়ে কাজ করছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আমাদের পরিচয় গোপন না করে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই এতে শাহাদাত বরণ করেছে। আমরা সে দল করি, আমরা অত্যন্ত সুসংগঠিত রয়েছি। বিএনপির নেতা বলেন, আমরা 6 ঘন্টার নোটিশে, 12 ঘন্টার নোটিশে বা 24 ঘন্টার নোটিশে দলের হাইকমান্ড আমাদের যে নির্দেশনা দেবেন আমরা সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমি নিজেও মর্মাহত হলাম। উনার মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। সবার আকাঙ্ক্ষা ছিল উনি একমাত্র ব্যক্তি যে সবার কাছে নিরপেক্ষ। সেই জায়গা থেকে কেন আজকের এই পরিবর্তন, সেটা আমাদের ভাবিয়ে তুলছে। এদিকে বাংলাদেশে দুর্নীতির অভিযোগকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ব্যাখ্যা দিতে চান যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন তিনি। টিউলিপ ওই চিঠিতে লিখেছেন, লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় তাহলে আমার খালার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার করার সুযোগ পাব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনূসের আসন্ন লন্ডন সফর ঘিরে তাকে চিঠি পাঠান টিউলিপ সিদ্দিক। সেখানে তিনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের আনা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বলে উল্লেখ করেন এবং বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্যের ওপর দাঁড়ানো। চিঠিতে টিউলিপ সিদ্দিক স্পষ্টভাবে জানান, দুদক দাবি করেছে, আমি এবং আমার মা বাংলাদেশে ৭,২০০ বর্গফুট আয়তনের জমি ক্ষমতার অপব্যবহার করে পেয়েছি। অথচ বাস্তবে আমি এবং আমার পরিবারের বাংলাদেশে কোনো অর্থনৈতিক স্বার্থ নেই এবং আমি কখনো ওই ধরনের কোনো জমির মালিক ছিলাম না। তিনি নিজের পরিচয় দিয়ে বলেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি এবং গত 1 দশকের বেশি সময় ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে কাজ করছি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে, তবে আমার পেশাগত ও ব্যক্তিগত জীবন গড়ে উঠেছে যুক্তরাজ্যে। চিঠিতে টিউলিপ অভিযোগ করেন, বাংলাদেশি কর্তৃপক্ষ তার আইনজীবীদের কোনো রকম যোগাযোগ না করেই ঢাকার এলোমেলো এক ঠিকানায় নোটিশ পাঠাচ্ছে এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে অভিযোগ ফাঁস করছে। এটি একটি কল্পিত তদন্ত, যার প্রতিটি ধাপ আগে থেকেই মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। অথচ আমার আইনজীবীরা কোনো আনুষ্ঠানিক তথ্য পাচ্ছেন না, বলেন তিনি। তিনি আরও জানান, বাংলাদেশে কোনো আদালত থেকে তার বিরুদ্ধে কোনো সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এমন তথ্য তার কাছে নেই। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে এসব নিয়ে প্রকাশিত প্রতিবেদন তাকে চরম অস্বস্তিতে ফেলেছে। সম্প্রতি শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে বাংলাদেশে। একই সঙ্গে টিউলিপের ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধেও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তাধীন রয়েছে। টিউলিপ সিদ্দিক মনে করেন, এসব অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্ত। তিনি বলেন, আমি যুক্তরাজ্যের সরকারের অর্থ মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, কিন্তু বিতর্ক যাতে সরকার বা পার্লামেন্টে কার্যক্রমে বিঘ্ন না ঘটায় সে বিবেচনায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। এছাড়া নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাইয়ের জন্য তিনি নিজেই ব্রিটিশ সরকারের মন্ত্রীদের আচরণ বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে নিজেকে তদন্তের জন্য উপস্থাপন করেছিলাম। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে টিউলিপকে নির্দোষ ঘোষণা করা হয়। তবে পারিবারিক সম্পর্কের কারণে তৈরি হওয়া ভাবমূর্তির ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছিল তাকে। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার মস্কো সফরের সময় টিউলিপের উপস্থিতি নিয়েও বিতর্ক হয়েছিল। এ বিষয়ে তিনি চিঠিতে বলেন, সেটি ছিল তার ব্যক্তিগত সফর এবং তিনি পর্যটক হিসেবেই সেখানে ছিলেন। প্রসঙ্গত, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্প্রতি প্রায় 90 মিলিয়ন পাউন্ড মূল্যের লন্ডনে বিলাসবহুল কিছু সম্পত্তি জব্দ করেছে। এসব সম্পত্তির মালিক শেখ হাসিনার ঘনিষ্ঠ 2 ব্যক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।